প্রফেসর উজান চৌধুরী লেখনীতে বন্যা শিকদার পর্ব সংখ্যা 17। প্রফেসর সাহেব লাভ ইউ। উজান হাতে একটা সরু বেত নিয়ে চরম কটমট দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে রইল। রাত পহলেই পরীক্ষা, আর সেই কারণে আজ ঘরে এই বিশেষ শাসন ব্যবস্থার আয়োজন করা হয়েছে। পড়ালেখা থেকে নিজের পিঠ বাঁচানোর জন্য মৌ গত আধ ঘন্টা ধরে নানা উপায়ে উজানকে ইমপ্রেস করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই পারছে না। লোকটা কেমন যেন পাষাণ। মৌ পড়ার টেবিলে গালে হাত দিয়ে বসে কাঁদো কাঁদো মুখে উজানের দিকে তাকালো। ভেবেছিল তার এই করুণ মুখ দেখে হয়তো উজান এবার অন্তত একটু বলবে, কিন্তু ঠিক তখনই প্রফেসরের ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে এলো, ইডিয়েট, ভণ্ডামি রেখে চুপচাপ পড়ো, নয়তো আজ একটা বেতের বাড়িও মাটিতে পড়বে না। মৌ ঠোঁট উল্টে তাকিয়ে রইল, কিন্তু তাতেও উজানের শক্ত মন বিন্দুমাত্র গলল না। সে আবারও ধমকে উঠল, ফাজিল মেয়ে তাকিয়ে আছে কেমন করে, দেখো, বইয়ের দিকে চোখ দাও। মৌ এবার টেবিলের ওপর একটু ঝুঁকে ফিসফিস করে বলল, একটা কিস করি আপনাকে। উজান এবার চমকে উঠল। একটা মেয়ে কি পরিমাণ ফাজিল হলে পড়াশোনা থেকে বাঁচার জন্য নিজের টিউটর বরকে কিস করার ঘুষ দেয়। উজান বড় বড় চোখ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে এই মেয়ে জীবনেও সোজা পথে হাঁটবে না। সে নিজের রক্তচক্ষু নিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এমন বেহায়াপনা কবে থেকে শিখলে শুনি? লজ্জা করে না একটা মেয়ে হয়ে এমন অশ্লীল কথাবার্তা বলতে? ভালোবাসি আপনাকে, সেই জন্যই তো কিস করতে চেয়েছি, তাতে এত বকাঝকা করার কি আছে? মৌ মুখ বাঁকালো, লাগবে না আপনার ভালোবাসা, আমাকে ভালোবাসার মানুষের অভাব নেই, এমনকি আমিও একজনকে মনে প্রাণে ভালোবাসি, বুঝলেন? উজান একটু ভাব নিয়ে বলল। মৌয়ের চোখ এবার কপালে। সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে, কি? আপনি ওই শিরিন ডাইনিকে ভালোবাসেন? উজান এবার চোখ রাঙালো। পৃথিবীতে কি নারীর এতই অভাব পড়েছে যে চট করে এমন একজনের নাম নেওয়া হলো যাকে উজান সবচেয়ে বেশি ঘৃণা করে? উজান চরম বিরক্তি নিয়ে মুখ বাঁকালো, ছি, উজান চৌধুরী কখনো কারো এঁটো জিনিস খায় না, বুঝলে? তাহলে আমাকে খান। কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে মৌ লজ্জায় নিজের জিভে কামড় দিল। সে কথায় কথায় এ কি আজে বাজে কথা বলে ফেলল। উজান মৌয়ের এমন অবুঝ কাণ্ড দেখে ভেতরে ভেতরে নিঃশব্দে হাসল। মন চাইছে এই পিচ্চি মেয়েটাকে এখনই শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে দুনিয়ার সমস্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে, কিন্তু নিজের মনে তীব্র আশঙ্কা মনের ভেতর চেপে রেখে সে খানিকটা গম্ভীর গলায় আওড়ালো, এমন ছ্যাঁচড়ামো কথাবার্তা তোমাকে কে শিখিয়েছে? মেয়েদের নিজের ভালোবাসা নিয়ে এতটা নির্লজ্জ হতে নেই, বুঝলো? মৌ এবার সোজা উজানের দিকে তাকালো। সে নিজের চেয়ার ছেড়ে উঠে এক ঝটকায় গিয়ে বসলো সোজা উজানের কোলের ওপর। মৌ হুট করে কোলে এসে বসায় উজান থতমত খেয়ে শুকনো ঢোক গিলল। মৌ ততক্ষণে উজানের গলাটা দু হাতে জড়িয়ে ধরে আদুরে আর অভিমানে স্বরে আওড়ালো, ভালোবাসলে এমন নির্লজ্জের মতোই বাঁচতে হয় প্রফেসর সাহেব, যাতে একজন হাত ছেড়ে চলে যেতে চাইলেও অন্যজন যেন তাকে জোর করে আঁকড়ে ধরে রাখতে পারে। আপনাকে নীলনজ্জর মতো ভালোবাসি বলেই তো আমার কোনো কদর নেই। যেই দিন আমি সত্যি সত্যি আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব, সেই দিন ঠিকই আমার অভাবটা বুঝবেন। পরের কথাগুলো মৌ একরাশ তীব্র অভিযোগের সুরে বলল। মৌয়ের এই আসম্মিক অভিযোগ শুনে উজানের বুকটা কেঁপে উঠল। মেয়েটার মনের ভেতরের কষ্টটা তার সহ্য হচ্ছে না। তবে এই মুহূর্তে সে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করতে চায় না। তবে সে মনে মনে ঠিক করে নিয়েছে, খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটা শেষ হলে মেয়েটিকে নিজের সবটুকু দিয়ে আপন করে নেবে। মেয়েটির মনের সকল অভিযোগ সে গভীর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। সেই কাঙ্ক্ষিত দিন আর খুব বেশি দূরে নেই। মৌ আবারও উজানের চোখের দিকে তাকালো, তারপর খুব মৃদু স্বরে জিজ্ঞাসা করল, আমাকে কি সত্যি সত্যি একটুও ভালোবাসা যায় না প্রফেসর সাহেব? উজান খানিকটা ঝুঁকে মৌয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, আপনাকে ভালোবাসলে এই উজান চৌধুরী বিনিময়ে কি পাবে শুনি? মৌ এবার চরম লজ্জা মাখা দৃষ্টিতে তাকালো। সে লজ্জায় উজানের শার্ট খামচে ধরে ফিসফিস করে, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তাই? তাহলে এরপর থেকে যতগুলো পরীক্ষা দেবে সবগুলোতে গোল্ডেন A+ পেয়ে দেখাও। তারপর? উজানের কথা শেষ হওয়ার আগে মৌ মুখ ঝামটা দিয়ে উঠল,
থাক, আমার আর আপনার ভালোবাসার দরকার নেই। এসেছেন আমার A+ দিতে, নিজের এমনিতে পড়তে ইচ্ছে করে না, ওনার আবার A+ চাই। চাইব না কেন? প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফ হয়ে যদি পরীক্ষায় ফেল করো তবে আমার কোনো মান সম্মান থাকবে? মৌ অমনি মুখ ভেঙিয়ে বাঁকা গলায় বলে, বউয়ের রেজাল্ট নিয়ে নাকি আবার ওনার মান সম্মান? এক কাজ করেন তাহলে, এইবারের পরীক্ষায় অন্তত কোনো মতে প্রশ্নটা আউট করে দিন। পাক্কা প্রমিস করছি নেক্সট টাইম থেকে আমি একদম মন দিয়ে পড়ব। উজান এবার কপালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। শাশুড়ি আম্মা, এ কেমন মেয়ে ডাউনলোড দিয়েছে মাবুদ! একটা মানুষ এমন লেভেলের পরাচর হলে আমার ভবিষ্যতের বাচ্চা কাচ্চাগুলো যে কতটা পরাচর হবে! বংশের ভবিষ্যৎ ও বাচ্চা কাচ্চার কথা শুনতে মুহূর্তের মধ্যে মৌ খুশিতে গদগদ হয়ে উঠল। তাহলে চলুন এখনই বাচ্চা কাচ্চা এনে ফেলি। আমার দ্বারা অন্তত এই জন্মে আর এসব পড়াশোনা হবে না। কথাটা বলে মৌ যেমনি উজানের দিকে তাকালো, অমনি উজানের সেই ভয়ানক রুদ্রমূর্তি ও আগ্নেদৃষ্টি দেখে সে ভেতরে ভেতরে শুকনো ঢোক গিলল। লোকটা যেভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মনে হচ্ছে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে। মৌ ভয়ে তোতলাতে তোতলাতে বলে, এ এ এ এমন করে তাকাচ্ছেন কেন? আমাকে বউ বলে মনে প্রাণে নাই বা মানলেন, অন্তত শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে ওনাকে একটা নাতি নাতনি তো উপহার দিতে হবে নাকি? উফ, আচ্ছা বাবা, ঠিক আছে, অমন রাক্ষসের মতো তাকাতে হবে না। লাগবে না আমার বাচ্চা কাচ্চা, সরুন এখান থেকে, আমি এখন ঘুমাবো। মৌ তড়িঘড়ি করে উজানের কোল থেকে নেমে যেই না বিছানার দিকে এক পা বাড়ালো, অমনি উজান তার হাতের ওপর বেত দিয়ে ঠাস করে একটা বাড়ি দিল। সামান্য আঘাতে ব্যথায় কুঁকড়ে উঠল মৌ। সে ছল ছল নয়নে কাঁদো কাঁদো ফেস করে উজানের দিকে তাকালো। আ আ আ আপনি আমাকে মারলেন? উজান বেতটা টেবিলে ঠাস করে রেখে কড়া গলায় বলল, তাড়াতাড়ি পড়ার টেবিলে এসে বসো, নয়তো এর চেয়ে বড় পানিশমেন্ট দেবো আজ। পড়বো না আমি। কি করবেন আপনি? কি করবেন? পিচ্চি, আমার কিন্তু অবাধ্যতা একদম পছন্দ নয়। তাড়াতাড়ি পড়তে বসো বলছি। মৌ তবুও নিজের জেদ ধরে রেখে বুক ফুলিয়ে বলে, বললাম তো আমি পড়বো না, মানে পড়বো না। উজান চৌধুরী এক কথা বারবার রিপিট করতে পছন্দ করে না পিচ্চি। আমিও তো বললাম পড়বো না। আমাকে যখন বউ বলে মানেনি না, তাহলে এখন কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? মৌয়ের এমন মুখে মুখে উত্তরে উজান চরম রাগান্বিত হলো। সে রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কোনো কিছু না ভেবে মৌয়ের নরম হাতের তালুতে গুনে গুনে 5টি বেতের আঘাত করল। হাতের বেতের বাড়ি পড়তে মৌ চাতক পাখির মতো স্তব্ধ দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে রইল। সে জাস্ট পড়তে চায়নি, এই সামান্য অপরাধের লোকটা তাকে এতটা নির্মমভাবে আঘাত করলো। মানুষটা যদি তাকে সত্যি সত্যি একটুও ভালোবাসতো তবে কি তার প্রতি এতটা কঠোর হতে পারত? ক্ষোভে ও অভিমানে মৌয়ের 2 চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। উজান নিজের ভেতরের অস্থিরতা ঢাকতে আবারও গর্জন তুলে আওড়ালো, ইডিয়েট, আবারও তাকিয়ে আছে, পড়তে বসো। কোনো সাবজেক্টে যদি ফেল আসে তবে এবার চেলা কাঠের বাড়ি পড়বে শরীরে, তবুও হাঁ করে তাকিয়ে আছে। এদিকে এসো। মৌ কাঁদতে কাঁদতে এবার হেঁচকি তুলে ফেললো, তবুও পাষাণ উজানের মন বিন্দুমাত্র গলল না। মৌ অধঃপর চোখ মুছতে মুছতে পড়ার টেবিলে গিয়ে বসলো। উজান বইয়ের পাতা উল্টে কিছু কমন প্রশ্ন দাগিয়ে দিল যাতে অন্তত মোটামুটি 5 নাম্বারটুকু উঠে আসে। মৌ এবার এক প্রকার নিস্পৃহ ও নিরুপায় হয়ে সব পড়া মুখস্থ করে খাতায় লিখতে লাগলো। উজান আগের মতো কড়া দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেও মৌ এবার আর এক পলকের জন্য উজানের চোখের দিকে তাকালো না। এক তীব্র রাত তখন অনেকটাই গভীর। মৌ গুটিসুটি মেরে বিছানার এক কোণে লেপ্টে শুয়ে আছে। উজান পেছন থেকে মৌকে নিজের বুকের কাছে টেনে নেওয়ার চেষ্টা করতে মৌ বারবার তার থেকে দূরত্ব বাড়িয়ে দূরে সরে যাচ্ছে। মানুষটার প্রতি তার এখন আকাশসম অভিমান। সামান্য পড়তে না চাওয়ার কারণে লোকটা তাকে গুনে গুনে 5টি বেতের আঘাত করলো, তাহলে এখন আবার কেন তাকে নিজের বুকে টেনে নিতে চাচ্ছে? আঘাত করার সময় তার হাত একেবারের জন্যও কাঁপেনি। মৌ কেন এখন সেই পাষাণ লোকটার
কাছে যাবে। উজান আবারও মৌয়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। মৌ সঙ্গে সঙ্গে এক ঝটকা দিয়ে নিজের হাত সরিয়ে নিল, কিন্তু উজানও নাছোড়বান্দা। সে জোর করে মৌয়ের পা দুটো নিজের বুকের ওপর টেনে নিল, কিন্তু মৌ এবারও নিজের পা ঝাটকা মেরে সরিয়ে নিল। উজান এতে অবাক হলো না। সে উল্টো মৌয়ের হাত ধরে নিজের দিকে এক তীব্র টান দিল। মৌ তবুও অনড় থেকে উল্টো দিকে মুখ ঘুরিয়ে রইল। এবার উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলল। সে এক ঝাটকা মৌয়ের শরীরের ওপর নিজের চওড়া শরীরের খানিকটা ভর ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে মৌয়ের মুখের রং পাল্টে গেল। কিছু বুঝে ওঠার আগে উজান মৌয়ের গলায় নিজের মুখ গুঁজে দিল। একদম ছটপট করবে না, নয়তো হিতে বিপরীত হবে। আর এই সামান্য কারণে কেউ এভাবে অভিমান করে থাকে, হ্যাঁ? মৌ তবুও তার বন্ধন থেকে মুক্ত হতে ছটপট করতে লাগলো। সে একরাশ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যারা ভালোবাসার মূল্য বুঝে না তাদের কাছে অপরের কষ্টটা সব সময় সামান্য মনে হয়। আর আমি তো বলিনি যে আমি অভিমান করে আছি। আপনি তো নিজেই চান আমি আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলি। তাহলে এখন আবার কেন জোর করে কাছে টেনে নিচ্ছেন? আমি খুব ভালো করেই জানি আপনি আর আকাশের চাঁদ দুটোই আমার চাওয়ার একেবারে বাইরে। মৌয়ের মুখে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল উজান। মেয়েটার মধ্যে হুট করে কেমন যেন একটা ম্যাচুরিটি দেখা যাচ্ছে। কত গুছিয়ে কথা বলতে শিখে গেছে সে। নিজের ভেতরের তীব্র কষ্টটাকেও আড়াল করতে শিখেছে। তার এই আচরণ দেখে উজান মনে মনে মৃদু হাসল। সে মৌয়ের অশ্রুসজল চোখের দিকে তাকিয়ে গম্ভীর সুরে আওড়ালো, আমি কখন বললাম যে তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে? আমি চাইলেও তুমি আমার বুকে থাকবে, আর আমি না চাইলেও তুমি আমার বুকেই থাকবে। বুঝতে পেরেছ? তাসফিয়া মৌ ভালোবাসার ক্ষেত্রে নির্লজ্জ হতে পারে প্রফেসর সাহেব, তবে তার আত্মসম্মান বলতেও একটা জিনিস আছে। আমি শুধু দূরত্ব বজায় রাখবো না, এই পরীক্ষা শেষ হলে আমি সারা জীবনের জন্য আমার নিজের বাড়িতে চলে যাব। যদি কখনো আপনার মনে হয় এই অবাধ্য মেয়েটাকে আপনার সত্যি প্রয়োজন, সেদিন আপনি নিজে গিয়ে আমাকে নিয়ে আসবেন। আমি অপেক্ষা করব। আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি আপনার কাছে ভালোবাসা চেয়েছি, কিন্তু কোনো ভিক্ষা নয়। তাসফিয়া মৌ ভালোবাসার জন্য সব কিছু বিলিয়ে দিতে পারে, তবে কখনো কারো কাছে হাত পাতবে না। আপনার যদি মনে হয় আমাকে ছাড়া আপনি সারা জীবন অন্য কাউকে নিয়ে খুব সুখে থাকবেন, তবে আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল। আমি কখনোই আপনার পথের বাধা হয়ে দাঁড়াবো না। তবে জেনে রাখবেন, আমার জীবন থেকে বিচ্ছেদ নামে আপনার কোনোদিনও মুক্তি নেই। উজান অপালক দৃষ্টিতে মৌয়ের অশ্রু ঝরা কণ্ঠের ওই কঠিন বাক্যগুলো শুনল। মেয়েটার বাইরের চঞ্চল রূপটা দেখলে কেউ বুঝতে পারবে না যে তার ভেতরে কতটা তীব্র হাহাকার লুকিয়ে আছে। মেয়েটা তার জন্য সারা জীবন অপেক্ষা করবে, কিন্তু তাকে কখনো মুক্তি দেবে না। মৌয়ের এই শুকিয়ে যাওয়া মলিন মুখটা দেখে উজানের নিজের বুকের ভেতরটাও এক তীব্র হাহাকারে কেঁপে উঠল। অর্ধপর সে দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিল। সে এক তীব্র চাহনি দিয়ে বলে, ভুল বলছেন মিসেস চৌধুরী। আপনি এখন আর শুধু তাসফিয়া মৌ নন, আপনি হলেন মিসেস উজান চৌধুরী। আর আপনার এই অদ্ভুত ম্যাচুরিটি উজান চৌধুরী শুনতে চাই না। আপনি আমার কাছে আগের মতো অবদ্ধ থাকবেন, আর আপনি চাইলেই কি আমি আপনাকে আমার জীবন থেকে চলে যেতে দেব? আমি মুখে মানি আর না মানি আপনি আমার ওয়াইফই। আমার পারমিশন ছাড়া আপনি একা এক পাও ঘরের বাইরে দিতে পারবেন না। জাস্ট মাইন্ড ইট। তাসফিয়া মৌ কখনো কারো কথার ধার ধারে না, আর নিজের মন যা বলে সে সব সময় তাই করে। আমি যখন বলেছি আমি চলে যাব, তার মানে চলে যাব। এই বলে মৌ নিজের সমস্ত শক্তি দিয়ে উজানকে নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বেড থেকে নেমে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। সে আর এক মুহূর্ত এই মানুষটার কাছে থাকতে পারছে না। বুকের ভেতর বড্ড কষ্ট হচ্ছে তার। নিজের চোখের অনর্গল ঝরতে থাকা অশ্রু লোকটার থেকে লুকানোর জন্য সে ঘর ছেড়ে চলে গেল। উজান এবার আর মৌয়ের পিছু নিল না। মেয়েটাকে এই মুহূর্তে কিছুটা টাইম দেওয়া উচিত বলে সে মনে করল। তাছাড়া সে ভালো করে জানে মৌ এখন রাগ করে সোজা মৌসুমী চৌধুরী কিংবা তুবা ভাবির কাছে যাবে। আর এই মুহূর্তে তার অভিমান ভাঙানোর একমাত্র মোক্ষম ওষুধ ওরাই। মৌ করিডর দিয়ে খানিকটা পথ এগিয়ে গিয়ে বার
কয়েকবার আকসাই বুক বেঁধে পেছনের দিকে তাকালো, কিন্তু না, উজান তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পেছনে আসেনি। এতে মৌয়ের মনের ভেতরের ক্ষতটা আরও দ্বিগুণ হয়ে জমা হলো। সে ভেবেছিল হয়তো মানুষটা তাকে পেছন থেকে এসে শক্ত করে বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। একটু হলেও হয়তো তার জন্য মানুষটার মনে ভালোবাসা কাজ করবে। কিন্তু আজ সে বুঝতে পারল এসবই ছিল তার একতরফা রঙিন কল্পনা। দু চোখ বেয়ে নোনতা জল গড়িয়ে পড়তে লাগলো মৌয়ের। সে আজ পরিষ্কার বুঝে গেছে যে মানুষটা তার নিজের নয়। সে আর কখনো তার পিছু নেবে না। তাছাড়া উজান নিজেই তো বলেছিল যে তার জীবনে ভালোবাসার অন্য কোনো মানুষ রয়েছে, যাকে সে অসম্ভব ভালোবাসে। এমনকি সেই রহস্যময় নারীর জন্য উজান নিজের ক্যাবিনেটে লুকিয়ে রেখে দিয়েছে শত শত গিফট। সেই মেয়েটা যদি মৌ নিজে হতো, তবে উজান অন্তত একটা বারের জন্য হলেও তাকে বলতো। কিন্তু সে কোনোদিনও বলেনি। উল্টো মৌ অনেকবার দেখেছে উজান ফোনের স্ক্রিনে কারো একটা ছবির দিকে তাকিয়ে রোজ একা একা হাসে, গভীর ভালোবাসায় চুমু খায়। এমনকি সেই মেয়েটার ছবি উজান নিজের ফোনের ওয়ালপেপারেও দিয়ে রেখেছে। আজকাল ফোনের পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলেছে সে। আগের মতো মৌকে আর ওনার ফোন ঘাঁটতে দেয় না। প্রতিটা কথায় শুধু শাসন আর কড়াকড়ি। এসব অবহেলা আর মানসিক কষ্ট মৌ আর নিতে পারছে না। তাই সে নিজেকে সরিয়ে নেওয়ার এই কঠিন পথটাই বেছে নিয়েছে। সে খুব ভালো করে বুঝে গিয়েছে যে থাকতে চায় না, তাকে জোর করে ধরে রাখা যায় না। তাই সে আর মানুষটাকে মুক্ত আকাশে উড়তে দেবে। লোকটা যদি সত্যি তার ভাগ্য থাকে, তবে একদিন ঠিকই নিজের নীড়ে ফিরে আসবে। মৌ রাগ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর প্রায় আধা ঘন্টা কেটে গেছে। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে রাত প্রায় 2:30। এতক্ষণে উজানের মনের ভেতরের অস্থিরতা কিছুটা স্থিতিশীল হলো। সে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল মৌয়ের খোঁজে। সে ভাবল মেয়েটা নিশ্চয় এতক্ষণে নিজের শাশুড়ির বুকে মাথা গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। উজান ধীরে পায়ে নিচে নেমে এসে প্রথমে নিজের মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু অবাক কাণ্ড, রুমের দরজাটা ভেতর থেকে শক্ত করে আটকানো। মৌ যদি মায়ের কাছে আসতো, তবে দরজা কোনোদিনও ভেতর থেকে বন্ধ থাকতো না, কারণ মৌসুমী চৌধুরী মৌয়ের জন্য নিজের রুমের দরজা সবসময় খোলাই রাখেন। মায়ের রুমে মৌকে না পেয়ে উজানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে মনে মনে ভাবল, তাহলে কি মেয়েটা তুবা ভাবের রুমে গিয়ে উঠেছে? উজান আর এক মুহূর্ত দেরি না করে বড় ভাই আরিয়ানের রুমের সামনে গেল এবং ধাক্কা দিতে লাগলো। উজান ঘুমন্ত আরিয়ানকে টেনে তুলল, কিন্তু পুরো রুমে চোখ বুলিয়েও সে কোথাও মৌয়ের অস্তিত্ব খুঁজে পেল না। তুবা ভাবিও ঘুমে চোখ কচলাতে কচলাতে জানালেন যে মৌ এখানে আসেনি। তুবার মুখে এই কথাটি শোনা মাত্র মুহূর্তের মধ্যে উজানের মুখের সমস্ত রং পাল্টে গেল। এক তীব্র ও গভীর অজানা ভয় তার বুকের ভেতর জেঁকে বসল। গভীর রাতে একটা মেয়ে রুম থেকে বেরিয়ে কোথায় যেতে পারে? উজান পাগলের মতো প্রায় দৌড়ে বাড়ির প্রতিটা কোণ, প্রতিটা রুম, এমনকি কিচেন রুম পর্যন্ত খুঁজে শেষ করল, কিন্তু মৌ কোথাও নেই। যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে সে। উজানের বুকটা এবার ভয়ে ধপ করে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। হাত পা যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। হুট করেই তার মনে হলো মন খারাপ হলে প্রায় একটা জায়গায় যায়। উজান আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে তড়িৎ গতিতে সিঁড়ি বেয়ে সোজা ছাদে এলো। ছাদের দরজাটা ঠেলে বাইরে পা রাখতেই রাতের শীতল হাওয়া উজানের গায়ে এসে লাগলো। আর ঠিক তখনই সামনে তাকিয়ে উজানের বুকের ভেতরে জমে থাকা ভয়টা এক নিমিষে শীতল শান্ত হয়ে গেল। সে দেখল ছাদের এক কোণে দোলনাটায় মৌ গুটিসুটি মেরে বসে আছে এবং দুলতে দুলতে এক সময় ওখানেই ঘুমিয়ে কাদা হয়ে গেছে। চাঁদের আলো এসে পড়েছে তার চোখের কোণে শুকিয়ে যাওয়া নোনতা জলের দাগগুলোর ওপর। হয়তো এই নিঝুম রাতে একা একা আকাশকে নিজের সব অভিযোগ জানাতে জানাতে মেয়েটা ক্লান্ত হয়ে ওভাবে ঘুমিয়ে পড়েছে। উজান আর নিজেকে সামলাতে পারল না। সে ঝোড়ো গতিতে এগিয়ে গিয়ে মৌকে আলতো করে নিজের চওড়া বুকের সাথে চেপে ধরল। মৌয়ের পাতলা শরীরটাকে এক ঝটকায় নিজের পাঁজা কোলে তুলে নিল সে। আচমকা এই শূন্যে ভেসে ওঠার কারণে মৌ ঘুমের ঘরেও চরম এক অজানা ভয়ে উজানের শার্টের কলারটা নিজের নখ দিয়ে শক্ত করে
খামচে ধরল। উজান পরম মায়ায় তার দিকে তাকিয়ে ধীর পায়ে ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। রুমে এসে উজান মৌকে অত্যন্ত যত্ন সহকারে আলতো করে নরম বিছানায় শুইয়ে দিল। তারপর সে নিজেও মৌয়ের সাথে সমস্ত দূরত্ব ঘুচিয়ে তার শরীরের বড্ড কাছাকাছি নেমে এলো। মৌ তখন ঘুমের ঘরে অবচেতন, তবে বরের পরিচিত পুরুষালী গায়ের সুবাস পেতেই সে এবার অবচেতন মনে উজানের বুকের সাথে একেবারে মিশে গেল। কিন্তু তার ভেতরের অবদমিত ক্ষোভটা যেন ঘুমের মধ্যেও শান্ত হয়নি। সে আচমকা মুখ ঘুরিয়ে উজানের শক্ত হাতের ওপর দাঁত দিয়ে সজোরে এক কামড় বসিয়ে দিল। উজান ব্যথায় সামান্য একটু হাসল বটে, তবে মুখ ফুটে টু শব্দটিও করল না, বরং কামড় খাওয়া হাতটা দিয়ে মৌয়ের পিঠটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই ঘুমের ঘরে মৌয়ের ঠোঁট দুটো কেঁপে উঠল। এক তীব্র কান্নার দমক সামলে সে অত্যন্ত অস্পষ্ট ও ভাঙা স্বরে সে বিড়বিড় করে বলে উঠল, আপনি অনেক পচা, অনেক নিষ্ঠুর প্রফেসর সাহেব। আমি আপনার সাথে আর এই রুমে থাকবো না। এই পরীক্ষাটা শেষ হতে দিন। আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আপনি আমায় একটুও ভালোবাসেন না। আমি শুধু খাতা কলমে আপনার নামমাত্র বউ হয়ে বেঁচে থাকতে চাই না, আমি আপনার সত্যিকারের মনের বউ হতে চাই। আপনি আমাকে দুনিয়ার সব কিছু চেয়ে বেশি ভালোবাসবেন। সারা দিন আমাকে নানা ছুতোয় বড্ড জ্বালাতন করবেন। আমাকে সারা জীবন নিজের বউ বউ বলে পাগলের মতো আমার পিছু পিছু ঘুরবেন। কিন্তু আপনি তো আমায় কোনোদিন নিজের মুখে বউ বলেই স্বীকার করলেন না। আমি আর থাকবো না এখানে, একটুও না। কথাগুলো শেষ করে মৌ ঘুমের ঘরে এবার ডুকরে কেঁদে উঠল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা তাজা অশ্রু গড়িয়ে বালিশে মিশে গেল। উজান এক দৃষ্টিতে নিজের প্রেয়সীর সেই চরম বিষণ্ণ ও মলিন মুখখানার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক তীব্র অনুশোচনায় মোচড় দিয়ে উঠল। ইস, এই নিষ্পাপ মিষ্টি মেয়েটাকে সে কতই না আঘাত করে চলেছে রোজ। এতটা কঠোরতা না দেখালেও কি সত্যি চলতো না? উজান এক উষ্ণ দীর্ঘশ্বাস ত্যাগ করল। সে আর নিজের ভেতরের ভালোবাসার জোয়ারকে আটকে রাখতে পারল না। সমস্ত নিয়ম কানুন আর গাম্ভীর্যের দেওয়াল ভেঙে উজান নিজের মুখখানা প্রেয়সীর মুখের দিকে নামিয়ে আনল। তারপর এক নাগাড়ে পরম ব্যাকুলতায় গুনে গুনে প্রায় 500 চুম্বনে ভরিয়ে দিল মৌয়ের সারা মুখমণ্ডল, কপাল, চোখ, নাক, গাল, কোথাও সে ছোঁয়া দিতে বাকি রাখল না। এতক্ষণে সব অবহেলা আর বেতের আঘাত প্রায়শ্চিত্ত যেন সে এই গভীর চুম্বনের নদী দিয়ে করতে চাইল। উজানের সেই শীতল ও তীব্র ঠোঁটের ছোঁয়ার ঘুমের ঘরেও বারবার শিউরে শিউরে উঠতে লাগল মৌ। অবশেষে উজান মৌয়ের কাঁপতে থাকা ওষ্ঠ ধরে নিজের ঠোঁট দুটো গভীরভাবে স্থাপন করল। এক নিবিড় ও দীর্ঘ চুম্বনে মৌকে আবদ্ধ করে তার ঠোঁটের কোণে মুখ রেখেই উজান অত্যন্ত ধীর ও মাদকতাময় স্বরে বিড়বিড় করে আওড়াল, আই অ্যাম এক্সট্রিমলি সরি জান। জাস্ট মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর এই উজান চৌধুরী অনলি ইয়োর্স। এই উজান চৌধুরী তখন তার জীবনের সমস্ত গভীর ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেবে আপনাকে। আমার সেই ভালোবাসার পাগলামি আর তীব্রতায় আপনি নিজে একদিন অতিষ্ঠ হয়ে যাবেন, আমাকে দূরে ঠেলে দিতে চাইবেন। তবুও এই উজান চৌধুরীর বুক থেকে আপনার এক বিন্দুও ছাড় মিলবে না। বড্ড ভালোবাসি যে আপনাকে। আমার এই ছোট্ট তেড়ামুখো পিচ্চি বউটাকে উজান চৌধুরী নিজের জীবনের চেয়েও অনেক 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 বেশি ভালোবাসে। ভুল ত্রুটিগুলো উপেক্ষার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।